শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কলি। অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চট্টগ্রামে 4 দফা জানাজা শেষে লোহাগাড়ায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ সর্বস্তরের মানুষ। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবি সবার কণ্ঠে। আগের দিন নির্মম হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ বহনকারী ফ্রিজারটি সকাল 11টায় আনা হয় চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। তাকে শেষ বিদায় জানাতে সেখানে ঢল নামে অগণিত মানুষের। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা এবং সব শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে। সুপরিকল্পিতভাবে প্রায় 15 জনকে আহত করেছে, তাকে হত্যা করেছে। আমি এই হত্যার কাণ্ডর তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল চট্টগ্রাম আদালত চত্বরে। সেখানে প্রথম জানা যায় তার সহকর্মী, বন্ধু স্বজন, আইনজীবী সমিতির নেতাদের পাশাপাশি এলজিআরডি উপদেষ্টা এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। যারা দুষ্কৃতকারী সেই হোক, যেখানকারই হোক, যে পরিসরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং আইন অনুযায়ী তার জন্য। চট্টগ্রাম শহরে 2 দফা জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে। সেখানেও অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন এই আইনজীবী। তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে। এই তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে একথা বলেন তিনি। কালকের মধ্যেই সরকারের পদক্ষেপ জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায় একদল যুবক বেধড়কভাবে পেটাচ্ছে সাইফুলকে। ওই আঘাতেই মৃত্যু হয় আইনজীবীর। পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে, বাকিদেরও চিহ্নিত করা হচ্ছে। এদিকে চট্টগ্রামে যৌথ বাহিনীর রাতভর অভিযানে ধরা পড়েছে 27 জন। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশের পর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ 2 ঘণ্টা অবরোধ করে রাখে অনুসারীরা। এক পর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাধে ত্রিমুখী সংঘর্ষ। এই সংঘাত আদালত প্রাঙ্গণ থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় মেথরপট্টিতে আটকা পড়েন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। স্থানীয়দের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় একদল যুবক বেধড়ক পেটাচ্ছিল সাইফুল ইসলামকে। ধারালো অস্ত্র দ্বারা আপনার কোপ দেওয়া হয়েছে এবং যদি পাথর দিয়ে তাকে কে যেন মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে এবং নৃশংসভাবে আসলে হাসপাতালে নেওয়ার সুযোগটা ছিল না। দেখলাম যে কি অনেক নৃশংস, অর্থাৎ ওনার চেহারার দিকে এদিকে তাকানোর কোনো স্কোপ নাই। খুবই রক্তাক্ত একটা অবস্থা। পুলিশ বলছে আইনজীবী হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চেষ্টা চলছে হত্যাকারীদের চিহ্নিত করার।
শনাক্ত করে 3 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকিদের বিষয়েও পর্যালোচনা চলছে, শনাক্ত করার প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের কোনো বিশেষ পরিচয় আছে কিনা এই বিষয়ে পুলিশের তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। যদি এই ধরনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। হত্যাকারী যেই হোক না কেন, যেই পরিচয়ই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সাইফুল ইসলাম হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন। আমিন বাবু, যমুনা নিউজ। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবীকে হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বুধবার দুপুরে রাজধানীর সিএমএম কোর্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মহানগর দায়রা জজ কোর্ট সহ পুরো আদালত চত্বর ঘুরে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ জানিয়ে ইসকনকে নিষিদ্ধের দাবি করেন তারা। আর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি আইনজীবীদের। হিন্দুবাদী যে সংগঠন ইসকন গত 15 বছর যাবৎ বাংলাদেশে তারা শেখ হাসিনার সহযোগী হিসাবে কাজ করেছে। এখন তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা অন্য একটি দেশের ইশারায় বাংলাদেশে হিন্দুত্ববাদী কায়েমের জন্য, হিন্দুত্ববাদী সরকার কায়েমের জন্য এবং তারা এই দেশে শান্তি সৃষ্টি করার জন্য তারা আজকে মেতে উঠেছে। অচিরেই এর একটা বিহিত করতে হবে এবং যারা সত্যিকার অর্থে ফুটেজ দেখে এই ইসকনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আইনজীবী হত্যার পর দেশের মানুষ, বিশেষ করে মুসলমানরা ধৈর্য ধরে তাদের দায়িত্ব পালন করছে। এখন সরকারের দায়িত্ব জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শোক এবং সম্প্রীতি সভায় এই কথা বলেন। ছাত্র নেতারা বলেন, ইসকন মূলত জঙ্গি সংগঠন। তারা সনাতনী বা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। তাদের খেলায় গুটির মতো ব্যবহার করছে দেশবিরোধীরা। ভারতের অবস্থান করে আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র করছে বলে দাবি করা হয় সভায়। এতে ভারত সরকার সহায়তা করছে বলে অভিযোগ করা হয়। তবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ফাঁদে দেশের মানুষ পা দেয়নি মন্তব্য করেন বক্তারা। আওয়ামী লীগের যারা দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোসররা বসে আছে। ধর্মকে ব্যবহার করে উন্মাদনা তৈরির চেষ্টা করা হচ্ছে। একের পর এক ইস্যু সৃষ্টি করে পরিকল্পিতভাবে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশকে। শহীদ ডাক্তার মিলন দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেও জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার মিলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকারের বয়স মাত্র 3 মাস পেরিয়েছে, এরই মধ্যে এত দাবি কেন? পরিকল্পিতভাবে দেশকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। আর কতই বিভাজন নিয়ে, আর কতই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব। বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে। প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা দেশ জুড়ে অশান্তি তৈরি করছে। সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই প্রিয় ভাইরা, কিন্তু বাংলাদেশে আবারও তার প্রেতাত্মা, তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। সামান্য একটি বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। রাজধানীর মিরপুরে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া অবৈধ টাকায় দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সংগঠনটির কয়েকজন নেতাকে। এরা সবাই যুবলীগ, ছাত্রলীগের নেতা। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এর মধ্যে ঢুকে
এই সংগঠনটির মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিত মাস্টার প্ল্যান তৈরি করেছে আওয়ামী লীগ। ফ্যাসিস্টদের এই পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। পরিকল্পিত মাস্টার প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সহকর্মী তানভীর মৌসুম সেখানে আছেন, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলতে চাই। মৌসুম, একটু জানাবেন বিএনপি প্রতিনিধি দলে কারা কারা আছেন আর তারা মূলত কি নিয়ে আলোচনা করতে গেছেন? কলি ৬টা বাজার কিছু আগে বিএনপির যে ৫ সদস্যের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে প্রবেশ করে এবং এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে থাকছেন আরও ৪ জন সদস্য এবং তারা হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ এবং এই ৪ জন এবং তারা এই ৪ জন যারা রয়েছেন স্থায়ী কমিটির সদস্য, তারা মির্জা ফখরুল বিএনপি মহাসচিবের নেতৃত্বেই তারা এসেছেন আজকে যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে তাদের একটি বৈঠক রয়েছে। এছাড়া ইকবাল হাসান টুকুরও আজকে এই যে এই বৈঠকটি সেখানে থাকার কথা ছিল, কিন্তু তিনি সিরাজগঞ্জে অবস্থান করায় তার পক্ষে কিন্তু এখানে আসলে আসা সম্ভব হয়নি। ফলে বৈঠকে বিএনপির যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সংখ্যা মূলত সর্বমোট ৫ জন এবং এখানে অন্তর্বর্তী সরকারের পরবর্তী করণীয়গুলো কী হবে, নির্বাচন নিয়ে কী ভাবা হচ্ছে, সমসাময়িক পরিস্থিতি, এই সব কিছুই কিন্তু আসলে বৈঠকে উঠে আসবে এবং সেই অনুযায়ী কিন্তু আলোচনাগুলো হবে এবং এক্ষেত্রে আসলে বিএনপির কিন্তু একটি বড় যেখানে উদ্বেগের বিষয় থাকতে পারে যে সমসাময়িক যে পরিস্থিতিটি এবং যেভাবে আসলে সব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যে পরিস্থিতি নিয়ে আসলে আমরা দেখছি যে বর্তমানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটা নিয়ে হয়তো বিএনপি কথা বলবে। একই সাথে এগুলো নিয়ে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের যে করণীয়গুলো সেগুলো সম্পর্কেও বিএনপির তরফ থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা এবং পরামর্শ থাকতে পারে। এছাড়া বর্তমান সরকারের পরবর্তী যে করণীয়গুলো সামগ্রিকভাবে, কারণ এই বর্তমান সরকার যেহেতু একটি গণঅভ্যুত্থানের পর এসেছে এবং তাদের যেহেতু বিভিন্ন ম্যান্ডেট আছে এবং তারা যেহেতু বিভিন্ন সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারগুলো নিয়েও কিন্তু আসলে বিএনপি অনেক আগে থেকেই কথা বলে আসছে যে এবং বিএনপি কিন্তু এটিও বলেছে যে প্রয়োজনীয় সংস্কারের আগে আসলে নির্বাচনে যাওয়া যাবে না। সুতরাং সেই সংস্কারের কথাগুলো কিন্তু বৈঠকে যে আলোচনাগুলো হবে সেই আলোচনায় উঠে আসবে বলে জানা যাচ্ছে। কলি, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে বাড়িধারায় মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহেই লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন খালেদা জিয়া। সেখান থেকে যেতে পারেন যুক্তরাষ্ট্রে। খালেদা জিয়ার লন্ডনের ভিসা কার্যক্রম শেষ হলেও যুক্তরাষ্ট্রের ভিসা এখনও নিশ্চিত হয়নি। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে গিয়ে আঙুলের ছাপ দেন তিনি। সর্বশেষ 2017 সালে যুক্তরাজ্য সফর করেন খালেদা জিয়া। নিত্যপণ্যের বাজারে ধীরে ধীরে স্বস্তি ফিরছে। আগামীতে জিনিসপত্রের দাম দ্রুত কমবে, একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন তিনি। এই সময় টিসিবির মাধ্যমে 55 লাখ লিটার সয়াবিন তেল, 20,000 টন চিনি এবং 10,000 মসুর ডাল আমদানির সিদ্ধান্ত হয়। রোজা সামনে রেখে এসব পণ্য আমদানির সিদ্ধান্ত হয়েছে। দুটি প্রস্তাবের আওতায় আসবে 60,000 টন গ্র্যানুলার ইউরিয়া সারও। পরে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, কয়েকটি নিত্যপণ্য আমদানির ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এর বাইরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবেন 10 লাখ পোশাক শ্রমিক। গাজীপুর, সাভার সহ বিভিন্ন শিল্পাঞ্চলে এই কার্যক্রম শুরু হবে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে। উৎপাদন খরচ, উৎপাদনে যেটা পায় বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে।
অবশেষে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আসে এই ঘোষণা। বুধবার স্থানীয় সময় ভোর 8টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য ইসরায়েলি পার্লামেন্ট বা নেসেটে উত্থাপন করা হবে চুক্তিটি। তুলে ধরা হবে সম্পূর্ণ আউটলাইন। ভাষণে উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বান জানান নেতানিয়াহু। তার দাবি, আগের মতো আর শক্তিশালী নেই হিজবুল্লাহ। যুদ্ধে তেল আবিবের বেশিরভাগ লক্ষ্য পূরণ করেছে বলেও জানান তিনি। চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তেও লেবাননে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিজ হামলায় কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে, আহত 37 জন। হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে এই অভিযোগে বৈরুতের মধ্য দক্ষিণের কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির চুক্তির ঘোষণার 5 মিনিটের মধ্যেই বড় ধরনের বিস্ফোরণ হয়েছে বৈরুতে। দেশটির পূর্বাঞ্চলেও হয়েছে হামলা। দক্ষিণাঞ্চলে মাত্র 2 মিনিটে হিজবুল্লাহর 20টি টার্গেটে বোমা বর্ষণের কথা জানিয়েছে তেল আবিব। পাল্টা হামলা হয়েছে ইসরায়েলেও। অবিরাম সতর্কতামূলক সাইরেনের আওয়াজ শোনা গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। লেবানন থেকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আক্রান্ত হয় একটি বাস স্টেশন এবং 2টি বাসে আগুনও লাগে। আবারও স্বাগত, দেখছেন সব খবর। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড দিয়েছে। 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি AKM আসাদুজ্জামান, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। দুর্নীতি দমন কমিশন 2011 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে। 2018 সালের 29 অক্টোবর এই মামলায় রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গণঅভ্যুত্থানের পর গত 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানির জন্য পেপার বুক তৈরির জন্য অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। এছাড়া দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন। করফাকি এবং চাঁদাবাজির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজি এবং 26 লাখ টাকা করফাকির পৃথক 2 মামলা থেকে অব্যাহতি দেয় ঢাকা আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ পৃথকভাবে এই আদেশ দেন। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজির মামলায় তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দেওয়া হয়। চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার 2007 সালের 9 এপ্রিল শাহবাগ থানায় এই মামলাটি করেন। এছাড়া 26 লাখ টাকা কর ফাঁকির মামলা থেকেও তারেক রহমানকে খালাস দিয়েছেন বিশেষ জজ আদালত। তারেক রহমানের আইনজীবীরা জানান, রাজনৈতিকভাবে হেয় করতেই তৎকালীন সরকার মিথ্যা মামলাগুলো দায়ের করেছিল। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় ধীর গতি নিয়ে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবির নেতারা। দুপুরে ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে আয়োজিত মিছিল শেষে বায়তুল মোকাররম মসজিদে এক সমাবেশে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তাদের অভিযোগ, ফ্যাসিবাদীরা নানাভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যার অংশ হিসেবে চট্টগ্রামে খুন করা হয়েছে সাইফুল ইসলামকে। জুলাই বিপ্লব নিয়ে ফ্যাসিবাদী চক্র বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তাদের। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান শিবির নেতারা। এর আগে রাজধানীর মতিঝিল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর ছাত্র শিবির যোগ দেন ঢাকার বিভিন্ন কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাজে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। একই সাথে আইনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এমনটা জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, অতীতের বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ তৈরি করা হয়েছে, সেই চেতনাবোধকে জাগ্রত রাখতে হবে। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন প্রতিনিধিরা বলেন, 3 জেলায় সিভিক কমিটি গঠন করতে হবে। নির্বাচন আলাদা দিন দেওয়ার কথাও তুলে ধরেন তারা। ভোটার তালিকায় হালনাগাদ তৈরি, স্থানীয় সরকার নির্বাচনে নারী আসনের পাশাপাশি আদিবাসী আসন রাখার আহ্বান জানান।
সত্যিকার অর্থে তাদের ভোটের অধিকার আছে, তারা রাষ্ট্র চালাতে পারে বা তারা সিদ্ধান্ত দিতে পারে, এইটা আমরা আসলে মনে প্রাণে বিশ্বাস করি কিনা। কত টাকা লাগে একটা নির্বাচন করতে, তো সেই রকম টাকা তো আদিবাসীদের নেই, সংখ্যালঘুদের নেই, তারা কিভাবে সেখানে আসবে? এটা অসম্ভব একটা ব্যাপার। জন্ম নিবন্ধন এবং নেটওয়ার্ক ওই অঞ্চলে নাই। আদিবাসী, দলিত কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোনো রকমভাবে বৈষম্যের যেন শিকার না হয়। তাদের যে ভোটাধিকার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ওই যে আইনি অধিকার, এগুলো যেন প্রতিষ্ঠিত হয়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা 6 মাসের মধ্যে দুর্নীতির তদন্ত শেষ করা সহ 22 দফা প্রস্তাবনায় দুদক সংস্কার কমিটির কাছে জমা দিয়েছে গণ অধিকার পরিষদ। এ সময় অর্থ পাচারকারী এবং দুর্নীতিবাজদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়। বুধবার বিকেলে রাজধানীর মাইডাস সেন্টারে দুদক সংস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, দুদককে সব সরকারই নিজেদের দলীয় প্রতিষ্ঠান বানিয়ে ভিন্ন মত দমনে ব্যবহার করেছে। এখন সময় এসেছে দুর্নীতি দমন আইন এবং প্রতিষ্ঠান হিসেবে দুদক সংস্কারের। বিসিএস-এ দুদকের জন্য স্বতন্ত্র ক্যাডার চালু এবং 8 বিভাগে 8 কমিশনার নিয়োগ, দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও সব অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার প্রস্তাব দেয় গণ অধিকার। এছাড়া দুদকের নিজস্ব ট্রাইব্যুনাল গঠন, দুদক কর্মচারী নীতিমালা বিলুপ্ত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে যে কোনো সময় তল্লাশি করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়। ব্যাপক সংঘাত, সহিংসতার পর থমথমে পরিস্থিতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বুধবার বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এক বিবৃতিতে দলটি জানায়, নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়ে ইসলামাবাদকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনা করছে শাহবাজ সরকার, আর এই কারণেই স্থগিত করা হয়েছে কর্মসূচি। এর মধ্যে তুলে নেওয়া হয়েছে বিধিনির্দেশ, খুলে দেওয়া হয়েছে ইসলামাবাদের সাথে সংযোগকারী সড়কগুলো। এর আগে বিক্ষোভের জেরে মঙ্গলবার ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। সারা দেশে আটক হন 4000-এর বেশি মানুষ। গোলাগুলিতে প্রাণ যায় 6 নিরাপত্তা সদস্যের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এক ভিডিও বার্তায় বোন মারিয়াম রিয়াজ অভিযোগ করেন তাকে অপহরণ করা হয়েছে। অভিযোগ, ইসলামাবাদের পিটিআই সমর্থকদের উপর নিরাপত্তা কর্মীদের হামলার পর থেকেই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের। জানান, বুশরা বিবির অবস্থান নিয়ে নানা রকম তথ্য পাচ্ছেন তারা। কেউ বলছেন তিনি আটক হয়েছেন, আবার কারো কারো দাবি তিনি খাইবার পাখতুনখোয়ায় গেছেন। এর আগে সামাজিক মাধ্যমে একটি বার্তা দেন পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম। বলেন, খাইবার পাখতুনখোয়ায় মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও বুশরা বিবি নিরাপদে আছেন। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজের খবর, রেকর্ডময় একদিন পার করল বাংলাদেশ নারীরা। রেকর্ড স্কোর করে রেকর্ড ব্যবধানে 154 রানের জয়। আর এতেই প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল টাইগ্রেসরা। 4 রানের জন্য শারমিন সুক্তার দ্রুততম শতক না হলেও ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ 4 উইকেট এবং 252 রান তোলেন জ্যোতিরা। জবাবে মাত্র 98 রানে গুটিয়ে যায় আইরিশ ইনিংস। আর সঞ্জনা আইভি ম্যাচটি কভার করেছেন। 7 বলে প্রয়োজন 4 রান, তবে সেটি জয়ের জন্য নয়। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকানোর দ্বারপ্রান্তে ছিলেন 16 মাস পর দলে ফেরা শারমিন আক্তার সুক্তা। 3 অঙ্কের ম্যাজিক্যাল সেই ফিগারটা স্পর্শ করতে পারলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও নিজের নামের পাশে লিখতে পারতেন শারমিন। কিন্তু 89 বলে 96 রান করে ফ্রেয়া সার্জেন্টের বলে ক্যাচ দিয়ে ফেরেন এই উইকেট কিপার ব্যাটার। ব্যক্তিগত মাইলফলক না হলেও দলগত রানের রেকর্ড ঠিকই হয়েছে। স্কোরবোর্ডে জমা 252 রান, যা কিনা ওয়ানডে ইতিহাসের জ্যোতিদের সর্বোচ্চ সংগ্রহ। শুরুতেই টস জিতে ব্যাট করতে নেমে 59 রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। পার্টনারশিপ ভাঙে 38 রানে মুর্শিদা খাতুন ক্যাচ আউটের ফাঁদে পড়লে দলীয় 163 রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। ক্যারিয়ারের 11তম হাফ সেঞ্চুরি তুলে 61 রানে এলবিডব্লিউতে ফিরতে হয় ফারজানাকে। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক নিকার সুলতানা জ্যোতি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান স্বর্ণা আক্তার। শেষ দিকে দারুণ এক শটে ছক্কা হাঁকান স্বর্ণা। প্রায় 13 ওয়ানডে পর 6-এর দেখা পেলেন নারী দলের কোনো ব্যাটার। পরেই 28 রান করে ফ্রেয়ার দ্বিতীয় শিকারে পরিণত হন জ্যোতি, আর স্বর্ণা অপরাজিত থাকেন 13 রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। জোড়া উইকেট শিকার করেন পেসার মারুফা। 19 রান করা প্রেন্ডারগেস্টকে শিকার করেন নাহিদা আক্তার। রান আউটে কাটা পড়েন দলের হয়ে সর্বোচ্চ 25 রান করা ওপেনার ফোর্বস। নাহিদার দ্বিতীয় উইকেটের শিকার হন 22 রান করা লরা ডেলানি। নাহিদা সুলতানার 3টি করে উইকেট শিকারে প্রায় 31 ওভার আগে অসহায় আত্মসমর্পণ আইরিশদের। ঘরের মাঠে দাপট দেখিয়েই জয় পেতে চেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেস বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র 98 রানেই গুটিয়ে যায় আইরিশ মেয়েরা। আর বাংলাদেশের জয় এসেছে রেকর্ড 154 রানের। তবে সিরিজ জিততে হলে জয় পেতে হবে বাকি 2 ম্যাচে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নারীর প্রতি সহিংসতা রোধে র্যাপিড রেসপন্স টিম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিকেলে জাতীয় শিশু একাডেমিতে 16 দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2024 উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, নারীর প্রতি সহিংসতার অভিযোগ পেলেই ব্যবস্থা নেবে র্যাপিড রেসপন্স টিম। একদিনের মধ্যে আক্রান্ত নারীকে নিরাপদ করা সহ অভিযুক্তদের আইনের আওতায় আনতে কাজ করবে। উপদেষ্টা জানান, নারী এবং শিশু কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নীতিগত ও সামাজিক ইতিবাচক পরিবর্তনে কাজ করা হবে। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা মর্মান্তিক। হিন্দু সম্প্রদায়ের যে নেতাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে তার জামিনের দাবিতে সুস্থভাবে প্রতিবাদ করা যেত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সিটি এবং পৌরসভা কাউন্সিলরদের সমাবেশে নূর বলেন, এই ধরনের হামলা এবং সহিংসতা বন্ধ করতে হবে। সুপরিকল্পিতভাবে কতিপয় দুর্বৃত্ত এ ধরনের ঘটনা ঘটিয়েছে, অন্তর্বর্তী সরকারকে কুশলিত করার ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে নূর আরও বলেন, যারা জনগণের পক্ষে ছিলেন তাদের কাউন্সিলর পদে বহাল রাখা উচিত। বাংলাদেশ সংখ্যালঘুরা অনিরাপদ এমন তথ্য বিশ্বের কাছে তুলে ধরতে ভারত পরিকল্পিতভাবে তৎপরতা চালাচ্ছে, এমন অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 5 আগস্ট অভ্যুত্থানের পর শেখ হাসিনার পরাজয়কে বিজেপি সরকার ভারতের পরাজয় হিসেবে দেখছে, আর এজন্য ভারত বাংলাদেশ বিরোধী, গণ অভ্যুত্থান বিরোধী ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারত সরকারের পক্ষে তাদের প্রতিনিধি যে ভাষায় বিবৃতি দিচ্ছে এটা উস্কানির শামিল। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনা হিংসার চূড়ান্ত পর্যায়ে। জুনায়েদ সাকি বলেন, পরিকল্পিতভাবে সহিংসতার পরিবেশ সৃষ্টি করতে চট্টগ্রামের ঘটনা ঘটানো হয়েছে। মোদী সরকার এবং তাদের ছত্রছায়ায় ভারতের বিভিন্ন প্রচার মাধ্যম একটা সাম্প্রদায়িক বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশ বিরোধী তৎপরতাটা অব্যাহত আছে। আইনজীবী যিনি মারা গেছেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক না কেন তাদের বিচার করতে হবে। সকালে ঢাকা মেডিকেলে শহীদ ডাক্তার মিলন দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে সব মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। বলেন, সব রাজনৈতিক দলেরই ধর্মীয় সদ্ভাব বজায় রাখতে হবে। আর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ইতিহাস সাক্ষী দেয় স্বৈরশাসক যতই বড় হোক তার পতন হবেই। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। 1990 সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে গুলিতে নিহত হন। এরপরেই ঘটে এরশাদের পতন। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসেছিলেন পরিবারের সদস্যরাও। আমি আশা করছি যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না ঘটে। ষড়যন্ত্রকারীরা এখনো কিন্তু ষড়যন্ত্র করছে। আমাদের দেশে যে শুধু দেশের ভিতরে আমাদের শত্রু আছে, আমাদের বাইরের প্রতিবেশী দেশের মধ্যেও আমাদের শত্রু আছে।
কাজে শত্রুরা এখনো সজাগ, শত্রুরা এখনো সচল, তারা ষড়যন্ত্র করেই চলছে একটার পর একটা। আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, শহীদ ডাক্তার মিলন শাসকের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন। 90-এর অভ্যুত্থান ও 24-এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার নিপাত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে, বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে, মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। তো কাজে এগুলো নিপাত যাবেই। তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াবে না। এর আগে শ্রদ্ধা জানায় ড্যাপ-এ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এ সময় বিএনপি নেতারা চট্টগ্রামের আইনজীবীর হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান। আশা করেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ভারত। অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে, সুস্থ এবং তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আবার অন্যদিকে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, এটা দেখার বিষয় না এটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, পাহাড়ের না জনগণের মানুষ, যে বা যারাই ষড়যন্ত্র করবে দেশের সার্বভৌমত্ব নিয়ে তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের মুখোশ উন্মোচিত করতে হবে। চিন্ময় বাবুর গ্রেপ্তারকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা, কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, কোনো ধরনের উস্কানি আমরা যেন পা না দিই। সেখানে আমি মনে করি আমাদের ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে এখন জাতীয় ঐক্যটা গড়ে তোলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 90 ও 24 সালের গণ অভ্যুত্থান থেকে সব রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার আহ্বান জানান নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে আলোচনায় রাজি হয়েছে একটি বিদ্রোহী গোষ্ঠী। মিয়ানমার চীন সীমান্ত এলাকায় দীর্ঘ 1 বছর ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA। তারা বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের অংশ। গত সোমবার গোষ্ঠীটি শান্তি আলোচনায় নিজেদের আগ্রহের কথা জানায়। বলা হচ্ছে জান্তাদের বিরুদ্ধে ব্যাপক সাফল্যের পরও চীনের চাপে আলোচনায় রাজি হয়েছে TNLA। এদিকে প্রতিবেশী মিয়ানমারের শান্তি ফিরিয়ে আনতে সব রকমের সহায়তা করা হবে বলে জানিয়েছে চীন। মঙ্গলবার এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সংঘাত বন্ধের যে কোনো প্রচেষ্টায় ভূমিকা রাখতে চায় দেশটি। শ্রম খাতে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালনার নীতিমালা ও কৌশল নির্ধারণে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। শ্রম উপদেষ্টা বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম দেশের শ্রম ঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কেন্দ্রগুলোকে শ্রমিকদের স্বাস্থ্য, সেফটি ও দক্ষতা উন্নয়ন এবং গবেষণায় কাজ করতে হবে। গাজীপুরের সন্ত্রাসী বাহিনীর শাস্তির দাবিতে গণমিছিল করেছে স্থানীয়রা। সকালে গণমিছিল করে গাজীপুর সিটি কর্পোরেশনের 34, 35 এবং 36 নং ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় 3 ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে সজীব বাহিনী। এই চক্রের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এবং মামলা থাকলেও কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। নরসিংদীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা। দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা মেহেরপাড়ার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ এবং তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান তারা। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2014 সালে ঘরোয়া লিগে এক বাউন্সারের মাথায় আঘাত পাওয়ার পর এই দিনে পরপারে পাড়ি জমান হিউজ। তিনি না থাকলেও এখনও তার স্মৃতি কোটি ভক্তের হৃদয়ে। ফেলে যাওয়া সেই জার্সি কিংবা ব্যাটে হয়তো এখন ধুলোর আস্তর, হয়তো ফ্রেমে বাঁধানো ছবিটা পড়ে আছে দেয়ালের এক কোণে, কিন্তু ক্রিকেট ভক্তদের মণিকোঠায় আজও অমলিন ফিলিপ জোয়েল হিউজ। 27 নভেম্বর ক্রিকেট প্রেমীদের স্মৃতির পাতায় বেদনাদায়ক এক অনুভূতির সাক্ষী হয়ে আছে যে দিনটি। 25 বছর বয়সী ফিল হিউজের আকস্মিক বিদায়ে যে মুষড়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব, কিন্তু বিদায় কি নিতে পেরেছেন তিনি?
কারো হেলমেট কিংবা মাথার কোনো অংশে আঘাত লাগলেই ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে আসে হিউজের নাম। মাঝরাতে শন অ্যাবট হয়তো এখনও স্বপ্নে দেখেন তার করা 140 কিলোমিটারের বেশি গতির সেই বলটা, যে বলের আঘাতেই আজ স্মৃতি হয়ে আছেন ফিলিপ হিউজ। শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে 63 রানে অপরাজিত হিউজ তখনও কি জানতেন এটি তার জীবনের শেষ বল? বলটা মাথায় লাগার কয়েক সেকেন্ড পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। দ্রুত ছুটে আসেন ফিজিও ও অন্য ক্রিকেটাররা। হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ ডাক্তার, অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে। অস্ত্রোপচারের পর রাখা হয় লাইফ সাপোর্টে। 2 দিন কোমায় থাকার পর না ফেরার দেশে চলে যান ফিলিপ হিউজ। শখের খেলা রাগবি ছেড়ে 12 বছর বয়সে ক্রিকেটেই স্বপ্ন বোনেন নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটার। 5 বছর পর পাড়ি জমান সিডনিতে। সুযোগ পান অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলে। সেখান থেকে 2009 সালে সুযোগ পান জাতীয় দলে। অস্ট্রেলিয়ার হয়ে 26 টেস্ট, 25 ওয়ানডে ও 1টি টি20 খেলেছেন হিউজ। এক টেস্টের 2 ইনিংসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডে সেঞ্চুরি। ছোট্ট এক ক্যারিয়ারে এমন সব অর্জন ক্রিকেট ইতিহাসে উঁচু আসনে রেখেছে ফিল হিউজকে। তবে তার মৃত্যুতে থমকে দাঁড়ায় সব পরিসংখ্যান। ফুলস্টপ পরে ক্ষণজন্মা এক ক্রিকেটারের জীবনে। এক এক করে ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে 10টি বছর। তবে 22 গজে এখনও লেপ্টে আছে সেই ফরএভার নট আউট 63। ফিল হিউজ ছিলেন, ফিল হিউজ আছেন, তিনি থাকবেন লাখো কোটি ভক্তের হৃদয় জুড়ে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর এই ছিল সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।